পৃথিবীর সুন্দরতম এবং পবিত্রতম সম্পর্কের ভেতর ভাই বোনের সম্পর্কের স্থান নিঃসন্দেহে অনেক উপরে। জন্মলগ্ন থেকেই একে অপরকে জড়িয়ে বেড়ে ওঠা দুষ্টুমি, অভিমান আর ভালোবাসার এক অকৃত্রিম বন্ধন, এর নামই ভাই বোন। একে অপরের সাথে আনন্দে ভাগ করে নেওয়া, একে অপরের দুঃখ কষ্ট শেয়ার করা, একে অপরের অবলম্বন হয়ে ওঠার গল্পের শিরোনামই হচ্ছে ভাই বোনের সম্পর্ক। ভাই বোনের সম্পর্কের মধ্যে অফুরন্ত ভালোবাসা থাকলেও কোনো কোনো সময় এই সম্পর্ক বিলীন হয় তিক্ততার মাঝে। অনেক সময় আবার এই সম্পর্কের মাঝে ঢুকে পড়ে ষড়যন্ত্র, লোভ এবং অপরকে টেক্কা দেওয়ার প্রবণতা। এটা অনেক সময় দেখা যায় পিতার সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে, আবার কখনো বা ভাই এবং বোনের বিয়ের পর দেখা যায় এই সমস্যা। এই সম্পর্কের মাঝে মমতা যেমন আছে, ঠিক তেমনি আছে টানাপোড়েন। সম্পর্ক যেমনই হোক না কেন, ভাই এবং বোন এই শব্দ দুটোর অবস্থান চিরকালই থাকবে পাশাপাশি। শৈশবের জীবনটুকু ভাই বোনের সঙ্গেই কাটে। মা বাবার পর সবচেয়ে ঘনিষ্ঠ ভাই বোনের সম্পর্ক, আর একসাথে থাকা, খাওয়া, গল্প, আড্ডা, বেড়াতে যাওয়া ও মান অভিমান সহ পরিবারের সকল সুখ দুঃখের চিরসঙ্গী হয়ে থাকে এই ভাই বোন। ঘর বাড়ি, বিদ্যালয়ে, খেলার মাঠ, পড়ার টেবিল ও খাবারের টেবিল সব কিছুতেই তারা পরস্পরের সঙ্গী। কিন্তু অন্য সব কিছুর মতো ভাই বোনের সম্পর্কে ভালোবাসা থাকলেও যে সম্পর্ক ছিল মিষ্টি মধুর, খুনসুটি ও ভালোবাসায় পূর্ণ, সেখানেও যেন ভাটা পড়েছে, বদলে গেছে ভালোবাসার পরিধিও। তবে সবটাই হতাশার কথা নয়। এই ঠোকাঠুকি আজীবনের জন্য সমাধান করা যাবে কিনা ঠিকই, তবে দ্বন্দ্ব কমিয়ে এনে আরও বেশি গঠনমূলক সমাধান আনা সবসময় সম্ভব। কেননা সম্পর্ক যেমনই হোক না কেন, ভাই বোনের এই দুটো শব্দ জীবনকে আরও সুন্দর করে তুলবে, এমনটাই প্রত্যাশা আমাদের। ভাই বোনের সম্পর্ক নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান। আমরা আজকের অনুষ্ঠানে শুনবো ভাই বোনের মিষ্টি মধুর সম্পর্কের কথা, সে সাথে শুনবো সম্পর্কের টানাপোড়েনের কথা। আসলে মন ও মানুষ অনুষ্ঠানটি হচ্ছে মন খুলে বলার প্ল্যাটফর্ম। আমাদের সাথে আজ আছেন অধ্যাপক ডক্টর মোহিত কামাল, মনোশিক্ষাবিদ, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক, সাবেক পরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। প্রিয় দর্শক, আসলে আমরা আমাদের সুখের কথা, আনন্দের কথা সবার সাথে বলি, কিন্তু দুঃখের কথা, কষ্টের কথাগুলো সবার সাথে বলতে চাই না। এটা হয়তো স্বাভাবিক, কিন্তু আমরা যদি আমাদের কষ্টের কথা, দুঃখের কথাগুলো সবার সাথে শেয়ার করি, তাহলে কোনো না কোনোভাবে আমরা এই সংকটগুলোকে পাশ কাটিয়ে যেতে পারবো। আজকে আমাদের স্টুডিওতে আছেন দুই যুগল ভাই বোন। প্রথমে আমরা যেই ভাই বোনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, তাদের আপনারা সবাই চেনেন। বাংলাদেশের সুরের আকাশের উজ্জ্বল নক্ষত্র, বিমূর্ত শব্দমালা যার কণ্ঠে হয়ে ওঠে মূর্ত, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী আবিদা সুলতানা। আমাদের আজকের স্টুডিও আলোকিত করতে আবিদা সুলতানা একাই আসেননি, সাথে এসেছেন তার অতি আদরের এবং সুযোগ্য ভাই শওকত আলী ইমন। তিনি দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং সেই সাথে তিনি সুরকার, গায়ক এবং সঙ্গীত পরিচালক। আমাদের সাথে রয়েছেন আরও দুই যুগল ভাই বোন, একজন হচ্ছেন মেহেন্দিগার কাজল এবং আরেকজন হচ্ছে নাফিস প্রেম। আমরা সবার সাথে কথা বলবো। প্রথমেই আমি আবিদা আপনার কাছে আসব। আপনাদের দুজনের ভাই বোনের কেমিস্ট্রি আমরা দেখি যে, এবং আপনার ভাই খুব সুন্দর গান গায়, আপনিও গান গান। আপনাদের কি ছোটবেলার স্মৃতি মনে আছে, কোনো সুন্দর স্মৃতি? ছোটবেলার তো মানে অনেক অসংখ্য স্মৃতি। তো যেমন ও যখন এতটুকু, ওর 1 বছরের বড় একজন আছে সুমন, ওরা পিঠাপিঠি, তো হারমোনিয়াম নিয়ে বসলেই কোথা থেকে টিন একটা জোগাড় করে এনে বসে যেত, ওই বাজাতে। ও একটা টিন আনতো, সুমন একটা টিন আনতো, আর গান করা হতো না, ঢাম ঢাম করে বাজাচ্ছে, বললেও থামছে না। তো এই হলো আমাদের শুরু কি গানে। ইমন ভাই, আমরা জানি যে আপনি কিন্তু সঙ্গীত মানে একদম একটা প্রতিষ্ঠিত পরিবারে আপনি বড় হয়েছেন, এবং সবাই কিন্তু আপনারা স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। আপনারা ক ভাই বোন? আমরা 5 বোন, 2 ভাই। আমি সবার ছোট। আপনি সবার ছোট।
আবিদাপর এমন কোনো স্বভাব বা এমন কোনো কিছু আপনার ভালো লাগে বা আপনার খুব কোনো কিছুতে খুব রাগ হয়ে যায়, এমন কোনো কিছু আছে? আসলে হয়েছে কি যে আমার জ্ঞান হবার পর থেকে আমার আপারা আমার থেকে বড়, ছোটকাল থেকে তো টেক কেয়ার আপারাই করেছেন। আর সঙ্গীতের ব্যাপারে যদি বলতে হয়, অবশ্যই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এরকম একটা পরিবারে আমার জন্ম হয়েছে, এবং অবশ্যই আমার পরিবারের সাপোর্ট এবং বড় বোনদের সাপোর্ট, স্পেসিফিক্যালি বলতে চাই আবিদা আপা এবং রফিক ভাই জন্মের থেকেই দেখছে রফিক ভাই আমাদের, মানে ছোটোকাল থেকেই দুলা ভাই তো ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে। তো এনাদের সাপোর্ট ছাড়া হয়তো আজকে আমি শওকত আলী ইমন হতে পারতাম না। আচ্ছা, কিন্তু এনাদের কোনো বকাঝকা পেয়েছেন কি ছোটবেলায়? হ্যাঁ, বকাঝকা তো, কারণ আমি ছোটকালে একটু বাদর টাইপের ছিলাম। মানে আমি বাপুর, মানে আবিদাবাকে আমি বাপু বলে ডাকি। আমাদের বাসার শেষ মাথায় গলিতে বাপুর বাসা ছিল। তো এরকম ছিল যে আমি রাস্তা দিয়ে হেঁটে যেতাম না। আমাদের বাসার কর্নিশ থেকে ওই বাসার আম গাছ, ওই বাসার থেকে ওই গাছের ছাদে লাফে বাসায় যেতাম, হাত পা চিলতাম। তো এরকম আর কি, খুব দুষ্টু ছিলাম। আর বকাও খেতাম, মার খেতাম। মোস্ট ইম্পর্টেন্টলি যে আমাদের ফ্যামিলিতে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা যেটা পেয়েছি, যে আমাদের ট্রাস্ট এবং রেসপেক্ট, যে আমরা বড়োদেরকে সেই রেসপেক্টটা দিই। আর ছোটো ভাইয়েরা বা প্রতিটা বোন তার বড় ভাই বা আমরা বাবা আমাদের রেসপেক্টটা দিয়েছি, এবং বিশ্বাসটা একটু ইম্পর্টেন্ট, যে আমরা একজন ভাই বোন একজন ভাইকে অসাধারণভাবে বিশ্বাস করি। যেমন একটা কথা বলতেই হয় যে আমার বাবার যে প্রপার্টিসগুলো আছে রেখে গেছেন, সেই প্রপার্টিস আমরা সব ভাই বোন কিন্তু আপার নামে দিয়ে রেখেছি। পাওয়ার পাঠানি আপনার কাছে, আপা দেখছেন, আমাদের কোনো টেনশনে নেই ব্যাপারে। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা তখন মিষ্টি মধুর ভাই বোনের গল্প শুনলাম। এবার আমরা শুনবো আরেক যুগল ভাই বোনের কথা। আপনাদের বন্ডিংটা কেমন, ছোটবেলা থেকে কেমন ছিল ভাই বোনের সম্পর্ক কেমন? ডেফিনেটলি ভালো ছিল। বন্ডিংটা যদি ওইভাবে স্পেসিফিক বলতে হয়, তাহলে যেমন আমি খুবই দানপিটে ছিলাম ভাইয়ের মতো। তো আমার বাবা খুব স্ট্রিক্ট ছিলেন। তো সম্ভবত ওই দানপিটেরা যা করে, বাবার কাছ থেকে অনেকভাবে আমাকে বাঁচিয়েছে অনেক। বা আমি বাইরে থেকে আসলে আমার যেটা প্রয়োজন, গ্লাস পানিটা ওই সবার আগে আমাকে দিয়েছে। হ্যাঁ, অসাধারণ ছিল, অসাধারণ। ভাই বোনের কি বলবেন, আপনাদের কেমন ছিল? আমাদের ছোট থেকে অনেক ভালো। ভাইয়া আমাকে খুব সাপোর্ট করতো অনেক, মানে ছোট বোন হিসাবে যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা পেয়েছে। এখন হয়তো একটু ভিন্ন, একটু কোনো কিছু একটা হচ্ছে। অনুষ্ঠান শুরুর সময় যে, মানে আমরা যখন রেকর্ডিং করছিলাম তার আগে কিন্তু আপনার বোনের সম্পর্কে একটু আপনার কিছু বলতে চাইছিলেন, সেটা আসলে কি? আসলে দেখুন, মানে ভাই বোনের সম্পর্কটা হচ্ছে মধুর একটা সম্পর্ক। আমি জানি না এর চেয়ে মধুর কোনো সম্পর্ক পৃথিবীতে আছে কি না। আমার মনে হয় এটা ততদিন পর্যন্তই ঠিক থাকে যতদিন মধ্যে বোনের বিয়েটা না হয়। আমার কাছে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটাই মনে হলো। যখন আমার বোনের বিয়েটা হলো, তখন আমার বোনকে আদরের বোনের চেয়ে একটা ডিমান্ডিং বোন বলে আমার কাছে বেশি মনে হলো। কিরকম? যেমন ধরুন, আমি ভালোবেসে কিছু একটা দিলাম ওকে, সেটাও ট্যাগ দেখে, ব্র্যান্ডের একটা ব্যাপার ওর ভিতরে কাজ করে অলওয়েজ। এটা আমার কাছে খুব অপমানজনক মনে হয়েছে। আপনি কি বলবেন? আপনার ভাই যে বললো যে আপনি আসলে সব ডিমান্ড আপনার বেশি, ভাইয়া যেটা বলেছে আসলে এটা একদমই ঠিক না। একটা বোন ভাইয়ের কাছে আবদার করতেই পারে। আমার হাজব্যান্ডের বাড়ি থেকেও আমার জাল যারা আছে তারা অনেক কিছু পাচ্ছে তার পরিবারের কাছ থেকে, তার বাবা মার কাছ থেকে। তো সেইভাবে আমার ওই ইচ্ছেটা জাগে যে আমি আমার ভাইয়ের কাছ থেকে আমি কিছু পাবো, যার জন্য ডিমান্ডটা করা হচ্ছে। ভাইয়া যদি আমাকে বলবো যে আসলে আমার কিছু আবদার আর ডিমান্ড বলতে আমি কি বোঝাচ্ছি আমি বুঝতেছি না। এটা কি আবদার? তুমি একজন, এখন আমি মনে করি তুই ম্যাচিউর, ভাইয়ের অবস্থাটা তুই বুঝবি না, তোর ভাইয়ের কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আবদার আর ডিমান্ড বিষয়টা তো বুঝতে হবে। তো ভাইয়া তোমাকে আমি যথেষ্ট সাপোর্ট করি, তো তোমার বুঝতে হবে ভাইয়ার তো ভাবিকে দিচ্ছে, আমাকে কেন দিতে পারবা না? তো ওনার বাবা মারা ওনাকে দিচ্ছে, তো আমাকে দিলে কি প্রবলেমটা তোমার? দিতেই পারো আমাকে, তোমার একটা মাত্র বোন। আমি আপু বিশ্বাস করেন, আমি আসার আগে এই কথাটা আমি বলে আসছিলাম, জানি না আমার ওয়াইফ দেখছে কিনা অনুষ্ঠানটা। তো আমি ওকে বলেছিলাম, দেখো তুমি এগুলো যে আনতেছো বা তোমার বাবা মা তোমাকে ভালোবেসে দিচ্ছে, আমি না করার এই একটাই কারণ যে আমার বোন এই ব্যাপারটা সেও তার ভাইয়ের কাছে দাবি করবে। দেখো তাই হইলো, এখানে আমার আর কিছু আসলে বলার নাই। তো ভাই আমি দাবি করছি না, এটা আমার অধিকার। এখন পর্যন্ত তো আমি ভাই হিসেবে কোনো দায়িত্ব অবহেলা করিনি। যখন কোনো ফেস্টিভ্যাল আসে, বিশ্বাস করবে না, এক একটা ফেস্টিভ্যাল আমার কাছে এক একটা অ্যাটম বোমের মতো লাগে। ঈদ আসবে, ভাইয়ের বোন আসবে, বোন জামাই আসবে, ভাগিনা ভাগিনীরা আসবে,
আনন্দ ফুর্তি করবো, এটাই তো, এটা মামাদের আর কি চাওয়া থাকে। তুমি সবসময় ভাবির টানটা টানছো, বাট আমি তোমার একমাত্র বোন, আমার বিষয়টা ভাবতে হবে তোমার। কি দিচ্ছি না বল তুই আমার, আমি কি এমন একটা ফেস্টিভ্যাল আছে, হ্যাঁ হয়তো আমি তোর ডিমান্ড অনুযায়ী পারি না, তোর যে ব্র্যান্ড চাস, আর তুই কখনো দেখেছিস আমি কোনোদিন একটা ব্র্যান্ড পড়তে? আমি আমার বাবাকে দেখেছিস কোনো একটা ব্র্যান্ড পড়তে? ভাই আমার শ্বশুর বাড়িটা আমার বুঝতে হবে, ওর স্ট্যাটাসটা বুঝতে হবে। আপনার ভাই কিন্তু অনুষ্ঠানের যখন শুরু করছে তার আগে একটা অভিযোগ করেছিল আপনাকে নিয়ে, যে আপনি সবসময় তার পরিবারের একটা হস্তক্ষেপ করেন। অনেক সময় এমন হয় যে তার ওয়াইফ রাগ করে চলে যায় বাড়ি থেকে আপনার কারণে। ভাইয়া যেটা বলেছে একদমই ভুল বলেছে কথাটা, আমি এমন কিছুটাই করি না। আমি আমার মায়ের কাছে আসতেই পারি, ওর ওয়াইফ যদি কোনো ভুল করে সেটা মার চোখে পড়তেই পারে, আমি বলতেই পারি যে ভাবে অন্যায় করেছে। না 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 না, তুই না আসার, তুই যখন থাকিস না তখন তো আম্মা একবার কমপ্লেইন করে না? আম্মা বুঝে না। আসার পরেই কেন আম্মার কমপ্লেইনটা বেড়ে যায়? আমাকে তো এটা বল, তুই আসার পরেই কেন আম্মার কমপ্লেইনটা বেড়ে যায়, এটা বল। এটা ভুল, আমি আসি বিধায় মা আমার কাছে বিচার দেয়, সো মা ভুল টুটি দেখছে। তোর অসুস্থ মাকে তো সেই টানছে, তুই তো একবেলা এসে তোর আম্মাকে টানিস না। তো এত কিছু করার পরে তোর এত 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 আবদার, এত নাস্তা, তোর বাচ্চারা, এগুলো তো তার পক্ষে সম্ভব না। ভাই আমার তো একটা সংসার আছে, আমি সংসারটা রেখে কিভাবে আসি? তোমার ওয়াইফ আছে, সে মাকে দেখবে, আমার তো শাশুড়ি আছে, তাদেরকে দেখতে হয় আমার। সেটা তো তুই চাপাই দিতে পারিস না তার উপরে। একদমই না ভাইয়া, তুমি একদমই মানে সঠিক বলছো না, কথাটা ভুল বলছো। আচ্ছা, আমি তোমার একমাত্র বোন। এই যে আপনাদের সম্পর্কে টানাপোড়েন, এটা তো আপনি বলেন যে বিবাহের পর থেকে, এটাকে আসলে শুধুই কোনো সম্পত্তি ভাগাভাগির জন্য কোনো কিছু নাকি না শুধু এই টানাপোড়েনটা অন্য কোনো ব্যাপার নিয়ে হচ্ছে? সম্পত্তিটা তো ওটা তো আছেই, ওটা তো ফাইনালি এসে শেষ হলো। এটা এখন এক প্রকার মানে ভাই বোনের সম্পর্কটাকে একেবারে সম্পত্তিটা যখন, এই প্রসঙ্গটা যখন আসলো তখন একদম ক্যান্সার রূপে ধারণ হয়ে গেল ব্যাপারটা। যে এমন বিহেভ করতেছে যে ওই যে আমি অবাক হচ্ছি যে এই ট্রাস্টটা আমার প্রতি ওর নাই। যেমন ও বলতেছে আমি ওর উপর কী দায়িত্ব পালন করেছি। দেখেন আমরা অত মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো ওকে শিক্ষিত করেছি, ওর মধ্যবিত্ত একটা পরিবার থেকে ওকে বিয়ে দেওয়া বা সাধ্য অনুযায়ী যা পারে তাই দেওয়া। কিন্তু বাবা মারা গেল রিসেন্টলি, জানে, ও ভালো করেই জানে, হসপিটালে এই যে লোন, ওর যে বিয়েতে যে লোনটা করে ওকে বিয়ে দেওয়া হয়েছে, সেই লোনটা আমি এখনও টানতেছি। তো এত কিছুর পরে ওর খাতা কলম নিয়ে এসে ডাইরেক্ট আমার আম্মার কাছে, একটা আছে আমাকে জানানো, আমাকে প্রস্তাব করা, আর একটা হচ্ছে কেড়ে নেওয়া। ও আম্মার কাছে খাতা কলম নিয়ে এসে বসছে, ক্যালকুলেটর নিয়ে এসে বসছে যে কোথায় কি আছে না আছে আমাকে দাও। এটা একটা হচ্ছে জোর করে ছিনিয়ে নেওয়া, আর একটা হচ্ছে ভাইয়ের কাছ থেকে নেওয়া। ব্যাপারটা আমার ভাইয়া, আমি ছিনিয়ে নিচ্ছে না, আমার অধিকার আমি চাচ্ছি, এটা আমার অধিকার। আচ্ছা, আপনার বোন কিন্তু বারবার বলছে অধিকার, তাহলে বোনকে কি সম্পত্তি ভাগাভাগির কোনো কিছু দেন নাই নাকি? না, দেওয়া না প্রশ্নটা কখন আসবে? যখন ও আমার কাছে দাবি করবে যে ভাই আমাকে দাও, তখন এখানে দেওয়া নেওয়ার প্রশ্নটা আসবে। তো ও আমার কাছে কখনো বলে নাই যে ভাইয়া আমার সম্পত্তি আমাকে দাও। ও সম্পত্তি নিতে এসেছে ডিরেক্ট। আমার আম্মা অসুস্থ মানুষ, সে আজ আছে কাল নেই, সে মৃত্যুর সাথে লড়তেছে, তার কাছে ও সরাসরি ডিমান্ড করতেছে আমারটা আমাকে দাও। এই কথাটা বলার পর আম্মার কি পরিবেশ, কি অবস্থা হবে সেটাও বুঝতেছে না। আমি কেন বলছি দাও আমাকে। ওকে স্যার, এই দ্বন্দ্বের কোনো শেষ নেই স্যার, এবার আপনার কাছে আসবো, আপনি কি বলবেন স্যার? আমি আগে এদের কথা একটু বলি। জি স্যার। ওদেরটা একটু লম্বা ব্যাখ্যা দিতে হবে। জি স্যার। এখানে আমি ভালো লাগছে যে আমরা যদি বলি যে মনস্তাত্ত্বিকভাবে লার্নিংয়ের একটা প্রসিডিউর আছে শিশুকালে। একটা হচ্ছে সেলফ ইনিশিয়েটেড লার্নিং, মানে নিজে নিজে শেখা। নিজে শিখতে গিয়ে আমরা কি করি? লার্নিং বাই আইডেন্টিফিকেশন। অন্যকে আইডেন্টিফাই করি, অন্য এরকম করছে আমি এরকম করবো। অটোমেটিক্যালি বাচ্চারা শিশু বয়স থেকে যখন হেলে দুলে সে চলে, টোডলার এজ বলি, তখন সে থেকে কিন্তু সে অনুকরণ করে। এখন ইমন সবার আদরের ছোট ভাই, আমাদেরও ছোট ভাই ইমন তার আপুদেরকে দেখছে গান গায়। এটা তার একটা ইমিটেটিভ লার্নিং হয়েছে। লার্নিং বাই ইমিটেশন, অনুকরণ করেছে। লার্নিং বাই আইডেন্টিফিকেশন, শনাক্ত করেছে, এদের মতো হব। এবং ছোট ভাইয়ের প্রতি একটু আদর বেশি থাকে। বাবা যখন বকা দেয় তখন ছোট ভাই বোনদের কাছে আসে, সেই একটা আশ্রয়স্থল খুঁজে পায়। আমরা যখন মনস্তাত্ত্বিকভাবে অ্যানালাইসিস করি, আমরা দেখি যে বাবার সাথে মায়ের সম্পর্ক কেমন, 1 নম্বর। 2 নম্বর দেখি ভাই বোনের মধ্যে সম্পর্ক কেমন। 3 নম্বর দেখি ভাই বোনের সাথে বাবা মার সম্পর্ক কেমন। তো এই অ্যানালাইসিস করে আমি দেখছি বেশ হেলদি ফ্যামিলি, ডেমোক্রেটিক ফ্যামিলি, প্রোটেক্টিভ ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, যেটা আমরা ইতিবাচকভাবে দেখি, সেটা ওনাদের পরিবারও আমরা দেখেছি। সো এটা আমি চাই যে আমাদের যারা দর্শকরা দেখছেন, এরকম একটি পরিবেশ হওয়া উচিত যেখানে
তার কোনো কথা যেন বলার সুযোগ পায়, বাচ্চার একটা চাহিদা তৈরি হলো, সেটা যেন প্রাণ খুলে বলতে পারে, এবং সেটা যদি যৌক্তিক চাহিদা হয় তাহলে যেন আমরা সেটা পূরণ করি। কিন্তু অযৌক্তিক যদি চাহিদা হয় সেটাকে আমরা যেন কৌশলে নিয়ন্ত্রণ করতে পারি, কৌশলে নিয়ন্ত্রণ করে চট করে না তোমার এটা ঠিক নয় ব্লেম যেন না করি। ব্লেমিং গেম ইজ ডেঞ্জারাস ইন পার্সোনাল রিলেশনশিপ, পারিবারিক রিলেশনশিপ, বাবা মায়ের সম্পর্কে। কখন আমরা ব্লেম করলে আমরা একটা সংঘাতের মধ্যে পড়ে যাব। আমি এখানে আসি, আমি দেখছি এই আমার এই কন্যাটির কি নাম তোমার? মেহেন্দিকার কাজল। আচ্ছা, ও একটু ব্লেম করছে, ও হয়তো জানে না, ও বলছে আমিরটা পূরণ করে আমারটা করে না। অর্থাৎ তুমি একটা তুলনা করছো। যে কোনো রিলেশনশিপে এই যে কম্প্যারিজন, তুলনা ইজ ডেঞ্জারাস। যারা আমার দর্শক দেখছেন, যে কোনো রিলেশনশিপে আমরা তুলনা করব না, প্রত্যেকের ইউনিক কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের গুণটাকে আমরা প্রশংসা করব। ধরো তুমি ভাই ছিল আগে, তোমার বিয়ে করার আগে, তোমার মায়ের, তোমাদের পরিবারে, যখন বিয়ে হয়ে গেল তখন কি হয়েছে? ভাইটা হয়ে গেছে বউয়ের। ইট ইজ এ ইমোশনাল রিলেশনশিপ, ইট ইজ এ ইমোশনাল কানেকশন। এই সম্পর্ক উত্থান পতন হয়, হতে পারে, দূরে সরে যেতে পারে, বিচ্ছেদ হতে পারে, আবার আরেকজন বিয়ে করতে পারে, তাই না? আর তোমরা হচ্ছে রক্তের সম্পর্ক, জেনেটিক কানেকশন। তোমার সাথে যে সম্পর্ক হবে, রাগারাগি হবে, দ্বন্দ্ব হবে, মানবীয় হবে, দূরে থাকবে, কিন্তু ভাইয়ের জন্য তোমার মন কাঁদবে। তোমার বিপদে ভাই ঝাঁপিয়ে পড়বে, ভাইয়ের বিপদে তুমি ঝাঁপিয়ে পড়বে, আলটিমেটলি তাই ঘটে। সুতরাং আমরা যে জিনিসটা দেখলাম, তোমার একটু তোমাকে ডিমান্ডিং মনে হয়েছে। ইয়েস, ডিমান্ডিং। একটা হচ্ছে যৌক্তিক ডিমান্ড, আর একটা হচ্ছে অযৌক্তিক ডিমান্ড। যৌক্তিক ডিমান্ডটা বুঝতে হবে, ভাইকে বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে যে আমি যে ভাবির সাথে কম্পেয়ার করছি, বরং আমার ভাই ভাবিকে একটা সুন্দর শাড়ি গিফট দিয়েছে, ভাবি খুশি আছে, আমার ভাই খুশি আছে, আমার ভাইয়ের সুখ আমার সুখ, আমাদের পরিবারের সুখ। তুমি যদি এরকম চিন্তা করো তাহলে তুমি ভাবির সমস্ত কিছুর মধ্যে একটা আনন্দময় চিত্র দেখবা, তখন ভাবি তোমাদের আপন হয়ে যাবে। যখনই খুদ ধরবা, যখনই তুলনা করবা, একটা গ্যাপ তৈরি হয়ে যাবে, গ্যাপ থেকে গ্যাপ, গ্যাপ থেকে গ্যাপ, সেটা দূরত্ব বেড়ে যাবে। যেই মেয়েটি অন্যর বাড়ি থেকে আপন হতে এসেছিল নতুন বাড়িতে, সে ইমোশনালি আর কানেক্টেড হতে পারবে না, তখন তার ভিতরে রাগ হবে, ক্রোধ হবে, সেও তোমার দোষ ধরবে, তোমার মায়ের দোষ ধরবে, এবং আলটিমেটলি কি হবে? তার মমতাটা এই পরিবার থেকে উঠে যাবে, এবং সেটার ক্রোধ যায় পড়বে ছেলের উপরে, স্বামীর উপরে। স্বামীর সাথে সে দুর্ব্যবহার করবে, অথবা তোমার মায়ের সাথে দুর্ব্যবহার করবে। তখন তোমার মা বলবে, এই দেখ তোর বউ আমার সাথে খারাপ ব্যবহার করে। তখন স্বামীদার হয়তো পিটাচ্ছে, অথবা কটু কথা বলে বলছে, অথবা ব্লেম করছে। তখন সম্পর্কগুলোতে ফাটল তৈরি হয়। তাহলে আমাদের মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে ভাবির কি প্রশংসা করা যায় সেটার একটু প্রশংসা করো। আর ভাবিদেরও উচিত ননদিনীর কি প্রশংসা করা যায়। আরে আমার ননদিনী কত সুইট, কত স্মার্ট, কত সুন্দর পরিবার। এই যে একটা প্রশংসা উভয় পক্ষ থেকে যদি আসে, আর আমাদের যদি খারাপ দিকগুলো আমরা যদি ওভারলুক করি, উপেক্ষা করি, ইংরেজিতে বলে লেট ইট গো, এইসব খারাপ দিকটাকে যদি উপেক্ষা করতে পারি, যে কোনো সম্পর্ক মধুর হতে বাধ্য। আমি চাই তোমরা যৌক্তিক বিষয়টাকে উপলব্ধি করো, ইভ্যালুয়েশন করো, পুনর্মূল্যায়ন করো, নিজে না পারলে অন্যের হেল্প নাও, এবং দেখবে যে সুন্দর হয়ে গেছে সম্পর্কটা। কারণ ভাই বোনের সম্পর্কের মতো মমতা আমি আর পৃথিবীতে কিছুতে দেখি না। ওনার আরেকটা অভিযোগ ছিল, ওই যে অভিযোগটা ছিল এমন যে তার ভাই বলছে মানে তার সে একটু ব্র্যান্ড পছন্দ করে সবকিছু। এইটা স্যার কি বলবেন? এইটা হচ্ছে একটা মাত্র বোন, ছোটবেলায় যখন যা চেয়েছে পেয়েছে। আমরা শুদ্ধ বাংলায় বলি প্রশ্রয় পেয়েছে। নতুন বয়স বিয়ের পরেও ব্র্যান্ডটা বেশি দাবি করছে। হ্যাঁ, বিয়ের পরে আমার দিক চিন্তা করছে না কখনো। হ্যাঁ, করছে না। সে কম্পেয়ার করছে যে তোমার বউকে দিচ্ছ বা দেওয়ার চেষ্টা করছো। তুমি মা খুবই ভালো একটি লক্ষ্মী মেয়ে, কিন্তু ভাবিকে কি দিচ্ছি সেটা কম্পেয়ার করবে না। তোমার মা বা সন্তানের কাছে হিমালয়ের চূড়ায়, তোমার ভাবি তোমার ভাইয়ের কাছে সীতাকুণ্ডের চূড়ায়, আর তুমিও কাছাকাছি চূড়ায় আছো। মার সাথে তুলনা চলবে না, বউর সাথে তুলনা চলবে না। দুজনের মমতা, ভালোবাসা, শ্রদ্ধা, সম্পর্ক আলাদা। সো উই শুড হ্যাভ দ্য রেসপেক্ট ইচ আদার। আমরা যদি উভয়কে সম্মান করি, তাহলে দেখবা যে তোমার এই যে ভাবি ননদ দেবরের সম্পর্ক কত মধুর, মধুরটাকে আমরা খোঁজার চেষ্টা করব। আবিদাবাদের কি কখনো এরকম হয়েছে যে কোনো বোন ঈদের সময় ব্র্যান্ডের কিছু চেয়েছে? কখনই কি এরকম হয়েছে? ব্যাপারটা নাই, জানি যে বুবুর কাছ থেকে কিছু আসবে, ও সবসময় ঈদে আমাকে শাড়ি দেয়। বুবুর কাছ থেকে কিন্তু ভাই কি কখনো বুবুকে কিছু দিয়েছে? হ্যাঁ, ও সবসময় শাড়ি দেয় ঈদের সময়। বাহ।
তো সুন্দর। আমি যখন পারি ভাইদেরকে দেই, যখন পারি না দেই না। তো এ নিয়ে কোনো অভিযোগ নেই বা কোনো চাওয়া পাওয়া ব্যাপারটা নেই। নাই। মানে ইমন ভাইয়ের কোনো অভিযোগ নেই যে আপা কেন আমাকে এটা দিল না, বা আপনার কোনো অভিযোগ নেই? না, আমাদের হচ্ছে কি যে সারা বছরই ওকেশন চলে, তো কারো জন্মদিন বা কারো ম্যারেজ ডে বা কারো ঈদ বা টুকটাক দেয়া নেওয়া চলছে। তারপর একটা ব্যাপার হলো যে অনবরত ও বিদেশ যাচ্ছে, আমি বিদেশ যাচ্ছি, মানে দেয়া নেওয়ার গিফটের ব্যাপারটা থাকেই সবসময়। আবিদা আপা কি কখনো ইমন ভাইকে ছোটবেলা চট দিয়েছেন বা বড়বেলা দিয়েছেন? দিতে ইচ্ছে করে কিন্তু প্রয়োজন হয় না। দিতে ইচ্ছে করে। তারপর মাঝে মাঝে ইচ্ছে করে। ইমন ভাই কি বলবেন আবিদা আপা যে আপনাকে চট দিতে ইচ্ছে করে? সেটাকে পা আপনি ধরে ফেলবো আপনার। এই যে আপনাদের দুজনের এত দ্বন্দ্ব, এতে বাচ্চারা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না? আপনাদের বাচ্চারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার ছেলে মেয়ের কাছে রীতিমতো ফুফু একটা মানে ভিলেনে পরিণত হয়ে যাচ্ছে দিন দিন। আসলে কি আপনি কি ভিলেনে পরিণত হয়ে যাচ্ছেন? ভাইয়া তুমি শুধু শুধু আমাকে কিন্তু অনেক বেশি অভিযোগ দিচ্ছ, এমনটা কিছু আমি করি অভিযোগ না। না, ওর রিয়েলাইজেশনটা বলছে। এভাবে দেখো, ওর রিয়েলাইজেশন বলছে, মেবি ইট ইজ এ ফল্টি রিয়েলাইজেশন। আমার ভাই হয়তো ভুল বলছে। তুমি যদি বলো যে অভিযোগ করছে, তাহলে তোমার ভিতরে ক্রোধ তৈরি হবে। তোমার ভাইয়ের অবজারভেশন এটা, তখন তুমি একটা আলাদা সময় বসে যুক্তি দিয়ে দেখো, ভাইয়া তুমি যে কথাটা বলছো এটা কি এরকম হইতে পারে না? আমি তো আমার ভাতিজাদেরকে সম্মান করি, আদর করি, তুমি কি দেখেছো? অভিযোগ না করে। এবং আমার কাছে মনে হয় স্যার সবকিছু ভুলে গিয়ে আবার একসাথে দুজনে হাত ধরে হাঁটান। ভাই বোনের সম্পর্কটা না, অনেক মধুর ঝগড়াটাকে আমরা সম্পর্ক। ভুলবো না, কিন্তু ভালো কিছু কর, ভালো কিছু। ভালোটার দিকে তাকাও। ভালোটার দিকে তাকাও, চোখ সুন্দর হয়ে যাবে, দৃষ্টিভঙ্গি সুন্দর হয়ে যাবে, বিশ্লেষণ করার ক্ষমতা সুন্দর হয়ে যাবে, পজিটিভ ইমোশন তৈরি হবে, ভাবির প্রতি তোমার শ্রদ্ধা এসে যাবে। আবিদাপা, আমরা অনুষ্ঠান শেষ করব, কিন্তু যেহেতু আজকে আপনাদের দুজনকে পেয়েছি, ইমন ভাই আগে বলেছেন আজকে কোনো গান করবেন না উনি। আপনার কণ্ঠে আমরা একটু গান শুনে আমাদের অনুষ্ঠান শেষ করব। ওরে বাবা, এত কথা বলার পরে আচ্ছা, আমি তো একটা ধরো বিশ্লেষক হিসেবে বললাম, আবিদা আপার জেনারেল একটা কথা এই ভাই বোনের জন্য একটু আপনি যদি উপদেশ হিসেবে দেন, সেটা আমরা একটা শুনি। জি আপা, অবশ্যই। মানে সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে। না, আমার যেটা মনে হচ্ছে যে ভাই বোনের ভালোবাসা কিন্তু কোনোদিনও কমে না বা কোনোদিনও চলে যায় না, এটা কিন্তু থেকেই যায়। সাময়িকভাবে হয়তো কিছু আমি ও তোমার নাম কি বাবু? কাজল। কাজল, তোমাকে বলবো যে ভাইয়ের বিয়ে হয়েছে, তোমার জন্য অনেক করেছে না, এখন বিয়ে হয়েছে, এখন ভাই কিন্তু অর্ধেক তার স্ত্রীর। হ্যাঁ, তোমাকে কিছু ছাড়তে হবে। আর ভাই তোমাকেও বলছি, বোনের ভালো দিকটা দেখো। আর কি বলবো? আচ্ছা, তোমরা দুজন এখন দুজনের হাত ধরো। ভাই বোনের হাত ধরো। ধরো। হ্যাঁ ধরো ভাই, ধরো। কি হলো? ধরো। আমি তো আমার তোমার বোন তোমাকে অনেক ভালোবাসে, তুমিও ভালোবাসো, এটা আমরা বুঝতে পাচ্ছি। ইমোশনাল ক্যামেরার রিঅ্যাকশন দেখছো? সামনে। ঠিক আছে। এটা ভিতর থেকে এসেছে, দেখো কে দেখো দেখেছে। তোমার ভাইকে দেখো, এটা ইমোশনাল ইমোশন রিঅ্যাকশন। কাজ করছে। ইট হ্যাজ কাম ফ্রম ইনসাইড দি মাইন্ড, ইটস এ রিয়েলিস্টিক ফিলিংস। বুঝতে পেরেছো মা? মুডকে হারাই ফেলছি। না না ভাই, ঠিক হয়ে যাবে। আপা, আমরা সব শেষে আপনার কণ্ঠে একটি গান শুনবো। আমি একটা পুরোনো দিনের গান করি। আমি বন ফুল গো, আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বন ফুল গো, বাসন্তিকার কণ্ঠে আমি, বাসন্তিকার কণ্ঠে আমি, মালিকা দোদুল গো, মালিকা দোদুল গো, আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বন ফুল গো। পৃথিবীটা বড্ড অদ্ভুত একটা জায়গা। এখানে যে সম্পর্কগুলো যতটা মিষ্টি, স্বার্থের দ্বন্দ্বের সেই সম্পর্কগুলো ঠিক ততটাই তিক্ত হয়ে ওঠে। কোনো কোনো সময় এই তিক্ততা এতটাই বেড়ে ওঠে যে সম্পর্কের মধ্যে অভিযোগের ভিতরে ভালোবাসা কোথায় যেন উধাও হয়ে যায়। সম্পর্কে টানাপোড়েন যতই থাক না কেন, যতই থাকুক দ্বন্দ্ব বিদ্বেষ, ভাই বোনের সম্পর্কের মাধুর্যের কথা কোনোভাবেই অস্বীকার করা যায় না। ভাই বোনের মমতায় বেঁচে থাকুক বুকের গভীরে ফোটাক ভালোবাসার ফুল। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে অন্য আরেক সম্পর্কের বলয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পৃথিবীর সকল ভাই বোনের ভালোবাসা অটুট থাকবে।